দেরিতে হলেও চালু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট এবং পাশাপাশি ভ্যাকসিনের সুখবর পাওয়া যাচ্ছে। বলা হয়েছে এরই মধ্যে যে আগামী ফেব্রুয়ারি নাগাদ আসতে পারে বাংলাদেশে ভ্যাকসিন, সেরকমই সুখবর দিয়েছে সরকারের বিভিন্ন তথ্য। এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমন্ত্রণ জানাচ্ছি 24 ঘন্টার এই নিয়মিত আয়োজনে। সাথে আছি আমি রাসেল আহমেদ। আমাদের আজকের বিষয় করোনা মোকাবিলা, ভ্যাকসিন, অ্যান্টিজেন। আজকের এই আলোচনায় যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে রয়েছেন, এরই মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। রয়েছেন ডক্টর তারেক হোসেন, সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা জাতিসংঘ। রয়েছেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, মেডিসিন ও ইনফেকশাস ডিজিজ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক বিএসএমএমইউ। এছাড়াও রয়েছেন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের চারজনকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটু শুরু করতে চাই, এই পর্বে শুরু করতে চাই ডাক্তার মুশতাক হোসেন, তাকে দিয়েই শুরু করতে চাই। দেরিতে হলেও আসলে অ্যান্টিজেন চালুর একটি সিদ্ধান্ত এসেছে এবং ঢাকার বাইরের 10টি জেলা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে যেসব জায়গায় পিসিআর টেস্টের সুযোগ কম, সুযোগ নেই বললেই, সেই সব জায়গা থেকে এই কার্যক্রমটি চালু হচ্ছে। আপনার মতামত জানতে চাইছি, কেমন হলো? ধন্যবাদ। ঠিকই বলেছেন, শুধু পিসিআর টেস্ট নেই সেটা না, যেখানে এখনো সংক্রমণ উচ্চ মাত্রায় আছে তাদেরকে পিসিআর টেস্টের মধ্য দিয়ে পরীক্ষা করার বিষয়ে দেরি হচ্ছে, সেসব পরীক্ষা করা হচ্ছে। যেখানে সংক্রমণটা উচ্চ মাত্রায় নেই সেখানে কিন্তু ফলাফলটা সেখানে আসবে না। উচ্চমাত্রা সংক্রমিত যাদের মধ্যে লক্ষণ আছে এবং সংক্রমিত হওয়ার 5 দিনের মধ্যে তাদের ভাইরাসের সংক্রমণ যদি খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্টটা পজিটিভ আসবে। তবে এই ধরনের লক্ষণযুক্ত রোগী যদি পজিটিভ না আসে, নেগেটিভ আসে, সেটাকে নিশ্চিত করবার জন্য তাদেরকে আবার আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করা হবে। লক্ষণবিহীন কোনো পরীক্ষাকে, কোনো রোগীকে এই অ্যান্টিজেন পরীক্ষা পজিটিভ আসবে না, কিন্তু লক্ষণবিহীন রোগীদের যদি তাদের ভাইরাস থাকে সেটা আরটিপিসিআর পদ্ধতিতে সেটা সফলতা আসে। তো হ্যাঁ, নিশ্চয়ই এটা আমাদের টেস্টের আওতা বাড়িয়েছে এবং যেসব রোগীরা এখানে বা বিভিন্ন কারণে তারা অ্যাক্সেস পাচ্ছিলেন না, তারা প্রবেশাধিকার পাচ্ছিলেন না, নানা কারণে তারা উৎসাহিত হবেন। এবং সরকার এই অ্যান্টিজেন পরীক্ষার টেস্টে কোনো ফি আরোপ করেনি, সেদিক দিয়ে একটা স্বস্তির বিষয়। অনেকে যত বা সামান্যই হোক না কেন, আমার আপনার কাছে বাংলাদেশের প্রান্তিক মানুষ একটা বিরাট সংখ্যক, তাদের কাছে 100 টাকা 200 টাকা তাদের খাবার জোগাতে যদি হিমশিম খেয়ে যায়, সেটা খরচ করে তারা টেস্ট করতে আসতে আগ্রহী না। এবং তারপরে টেস্ট করে পজিটিভ হলে তারা যদি 14 দিন ঘরে থাকে, হ্যাঁ, যাদের অবস্থা খুবই খারাপ সে তো হাসপাতালে আসবে, যাদের মৃদু লক্ষণ আছে ঘরে থাকতে হবে, এটা ভয়, তার যে রোজগার, সেই রোজগারটা বন্ধ হয়ে যাবে, তাদের খাওয়া সংকটে পড়বে, তার পরিবারের লোকেরা যদি কোয়ারেন্টাইন করে তারা সংকটে পড়বে। এই ধরনের নানা বিষয় আছে। কাজে টেস্টই আমাদের সংক্রমণের কমানোর নিশ্চয়তা দেবে না। টেস্ট করবার পরে যে পরবর্তী কাজগুলো আছে, যারা শনাক্ত হবেন তাদেরকে সরকারিভাবেই সামাজিক সহায়তা দিয়ে আইসোলেশন করা, তাদের ঘনিষ্ঠ সংস্পর্শের লোকদেরকে কোয়ারেন্টাইন করা, একটা সাপোর্টিভ কোয়ারেন্টাইন, সাপোর্টিভ আইসোলেশন যদি যুক্ত হয়, তাহলে আমরা সংক্রমণ কমাতে পারি। আমি টেস্ট করলাম, পজিটিভ হলো, খবর রাখলাম না, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ালো, বাজার ঘাটে গেল, তার একটা প্যারাসিটামল খেয়ে জ্বর কমিয়ে কাজ করলো, তাহলে কিন্তু আমাদের এটা টেস্ট হচ্ছে একটা অংশ সামগ্রিকভাবেই আমাদের সংক্রমণ কমানোর জন্য। তাহলে এই অ্যান্টিজেন টেস্টটা সহজলভ্যতা আমাদের সংক্রমণ কমাতে অবশ্যই সাহায্য করবে। জি, আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ। আমরা একটু তার কাছ থেকে একটি বিষয় জেনে আসতে চাই। ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, একটু আনমিউট করে কথা বলবেন। জানতে চাচ্ছি যে যেই ঢাকার বাইরে থেকে যেই সব জেলাগুলোতে চালু হচ্ছে, আপনাদের কাছে বার্তাটি কি গেছে? কতটি করে আপনার অ্যান্টিজেন টেস্ট প্রতিদিন করতে পারবেন এবং কাদের কাদের করবেন, একটু যদি আপনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, আমি সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে সবার জ্ঞাতার্থে বলতে যাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়া
সীমান্তবর্তী জেলা, এটা একটা ঝুঁকিপূর্ণ জেলা। এইখানে সরকারিভাবে আরটিপিসিআর ফেসিলিটি নেই। আমরা এখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাব মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টার থেকে রিপোর্ট করে নিয়ে আসি। যদিও এখানে বেসরকারি মেডিকেল কলেজ আছে একটি, সেখানে সীমিত আকারে কিছু নমুনা পরীক্ষা হচ্ছে। তো আমাদের আহ 250 শয্যা সদর হসপিটাল যেটা আছে, সেখানে আগামী শনিবার থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে। সে হিসেবে আমাদের কিট চলে আসছে এবং একজন মেডিকেল অফিসার, একজন এমপি ল্যাব এবং একজন স্ট্যাটিস্টিশিয়ান অলরেডি ট্রেনিং পেয়ে আসছে আইডিসিআর থেকে। তা আমরা মনে করছি যে এটা আমাদের করোনা মহামারী মোকাবেলায় একটা নতুন মাত্রা যোগ হবে। কারণ যেহেতু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটা র্যাপিড হবে, অতি দ্রুত ফলাফল পাওয়া যাবে। আর আমাদের এখানে যেহেতু অলরেডি সরকারিভাবে আরটিপিসিআর করার সুবিধাটা নেই, সেই হিসেবে এটা অবশ্যই আমাদের করোনা মোকাবেলায় একটা নতুন মাত্রা যোগ হবে বলে আমি মনে করি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে কি কোনো সীমাবদ্ধ কোনো নিয়ম থাকবে কিনা, যে কতটি করবেন, এই ধরনের কোনো নির্দিষ্ট করে দেয়া আছে কিনা? না, নির্দিষ্ট করে দেয়া নেই, এটা অন ডিমান্ড। আচ্ছা। আমরা লক্ষ্য করছি কিছুদিন যাবত স্যাম্পলিংটা এমনিতেই কমে গেছে। আগে আরটিপিসিআর জন্য যেমনটি অনেক চাহিদা ছিল, রিসেন্ট পাস্ট আমরা 2-3 সপ্তাহ যাবত একটু করোনার সংক্রমণের মাত্রাটা একটু বেড়ে গেছে। যদিও আমরা এটা সেকেন্ড ওয়েভ বলার মতো উপযুক্ত হয়নি, কিন্তু গত 2 থেকে 3 সপ্তাহ আমাদের পজিটিভিটি মানে সংক্রমণের হার বা মাত্রা একটু ঊর্ধ্বমুখী। বুঝতে পারছি আপনার কাছে আমরা আবারও ফিরছি। তবে তার আগে আমরা একটু যেতে চাই ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই। আমাদের অ্যান্টিজেন টেস্ট বা অ্যান্টিবডি টেস্ট নিয়েও অনেক অনেক আলোচনা হয়েছে, অবশেষে সেটি হয়েছে। কিভাবে এই অ্যান্টিজেন টেস্ট আসলে সামগ্রিকভাবে করোনা মোকাবেলায় কাজ করতে পারে বলে মনে করেন? জি, ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোস্তাক হোসেন স্যার অলরেডি তো বলেছেন অনেকগুলো আসলে কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা যারা হাসপাতালে কাজ করি, আমাদের জন্য এটা একটা বিরাট টুলস হিসাবে কাজ করবে। স্পেশালি আমাদের যে ফিভার ক্লিনিক রয়েছে, সেখানে যারা জ্বর, সর্দি, কাশি বা করোনার মতো বা ফ্লু এর মতো সিম্পটম নিয়ে যারা আসবেন, আমরা প্রথমেই তাদেরকে, আমরা যদিও এখনো আমরা এটা ব্যবহারের পাই নাই, আমরা প্রথমে কিন্তু তাদেরকে এই অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে স্ক্রিনিং করে নিতে পারবো। যারা অ্যান্টিজেন টেস্ট পজিটিভ হয়ে কোভিড হয়ে যাবেন, তারা সাথে সাথে আলাদা করে ফেলা যাবে, তাদেরকে আইসোলেশনে পরামর্শ দেওয়া এবং তাদের কন্ট্যাক্ট ট্রেস করার ক্ষেত্রে এটা কাজ করবে। আর যারা এটা নেগেটিভ থাকবেন কিন্তু এই ধরনের উপসর্গ রয়েছে, তাদের ক্ষেত্রেই শুধু আমরা আরটিপিসিআর করব। এতে করে কিন্তু আমরা আমাদের রিসোর্সটাকেও সেভ করার একটা সম্ভাবনা, আমরা একটা বিরাট অংশের অর্থ এবং রিএজেন্টস এবং এই হিউম্যান রিসোর্স এটা সেভ করা সম্ভব। নন কোভিড সার্ভিসের ক্ষেত্রেও এটা আমাদের কাজ দিতে পারে। এখন কিন্তু অনেক সময় প্রায়ই দেখা যায় যে একজন মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেশেন্ট, একটা হার্ট অ্যাটাকের রোগী, একজনের ইমার্জেন্সি সিজার করার প্রশ্ন আসলো, ইমার্জেন্সি ডেলিভারি করা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসা। অনেক হাসপাতাল কিন্তু দ্বিধান্বিত থাকে যে এখানে আমি করোনার জন্য এটা করব কি করব না। তাদেরকে কিন্তু এই অ্যান্টিজেন টেস্ট করে দ্রুত নেগেটিভ থাকলে চট করে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া কিন্তু সম্ভব। সুতরাং শুধুমাত্র পাবলিক হেলথ পার্সপেক্টিভ নয়, পাবলিক হেলথে তো এটার বিরাট একটা ভূমিকা রয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং এবং অন্য ক্ষেত্রে। ক্লিনিক্যাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অ্যান্টিজেন টেস্ট, এমনকি অ্যান্টিবডি টেস্ট বা আমি মনে করি অন্যান্য টেস্টগুলোও চলে আসা উচিত, যেটা আমাদের বিরাটভাবে সাহায্য করবে। জি, আমরা আরও আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আমরা একটু ডক্টর তারেক হোসেন তার কাছে জানতে চাইবো যে বিশ্বের অন্য জায়গায়, এমনকি প্রতিবেশী দেশ ভারতেও অ্যান্টিজেন টেস্ট চালু হয়েছে গেল আগস্টের আগে, বা উন্নত বিষয়গুলোতে সেগুলোতে আরও আগে চালু হয়েছে। সেই আলোকে আমরা কি একটু দেরি করলাম কিনা সেটি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এখানে আমার অন্যান্য কলিগস আর রয়েছেন আমার শ্রদ্ধেয় মুস্তাক ভাই, আর আপনি রয়েছে, আর আমার যে যমুনা টিভির দর্শকরা। আসলে এক কথায় হ্যাঁ, এটা অনেক দেরি হয়েছে। এই ফাইল মুভ করেছে, আমি তো ডিজিএসে কিছুটা হেল্প করার চেষ্টা করেছি। আমাদের ন্যাশনাল পাবলিক হেলথ অ্যাডভাইজার আমাদের 8 জন রয়েছে 8টা ডিভিশনের জন্য। আই এম ফ্যামিলিয়ার, ওখানে আমি যেতে হয়েছে অনেকবার। এই অ্যান্টিজেন টেস্টটা
মানে অনেক আগে এটা উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন কারণে। এগুলাকে বলে হলো ওই যে ফাইল এক টেবিল থেকে মানে ফাইল কোথায় গেল? ফাইল উপরে গেছে। সেই ফাইলকে নামায় নিয়ে আসা। ওই নামায় নিয়ে আসাটা একটা বিশাল ডিফিকাল্ট। ঠিক আছে? আমি প্রথমত একটু অবাক হতাম। আমি তখন সরকারি চাকরি করিনি। আমি ১৮ বছর বাইরে জাতিসংঘে কাজ করেছি। ফাইল নামায় নিয়ে আসা আর উঠায় নিয়া এই করতে গিয়া অ্যান্টিজেন টেস্ট অনেক দেরি হইছে। মোস্তাক ভাই এটা তো এটা সিগনিফিকেন্স বলেছেন যে অ্যান্টিজেন টেস্ট আমাদের কত হেল্প করবে। জানেন অ্যান্টিজেন টেস্টে আরেকটা আমার কলিগরা সবাই বলেছেন, আমি তো এড করতে চাই যারা এয়ারপোর্টে ঢুকবে, এয়ারপোর্টে আসবে, তাহলে তোমরা অ্যান্টিজেন যাবে যারা এটা নিয়ে একটু কষ্টতা আছে। কারণ অনেক দেশে অ্যান্টিজেন টেস্ট অ্যাকসেপ্টেড হবে না। আমি অ্যান্টিজেন টেস্ট করে প্লেনে উঠাই দিলাম, সেখানে অন্য দেশে গিয়ে ফরেন ল্যান্ডে নামতে পারবে না। কিন্তু যারা এসে আমার ল্যান্ডে ল্যান্ড করবে ঢাকা এয়ারপোর্টে, আমি তো তাদের অ্যান্টিজেন টেস্ট করতে পারবো। আমার ১০-১৫ মিনিট লাগবে, আমি র্যাপিড অ্যান্টিজেন করে ফেলবো। ফেল করে আমার যদি সাসপেক্ট কেস হয় তাহলে অন্য ব্যাপার, আর আমরা নেগেটিভ হলেও সেটাকে এমন ভাবে মনিটর করে পরবর্তীতে মনিটর করে আমরা টেস্টিং করতে পারবো, তাহলে এটা খুব হেল্পফুল। যাই হোক, কিন্তু বড় কথা কি ভাই আমি যেটা বলতে চাই, ফাইনালি এটা শুনেছে, কারণ এটা বিতর্ক ছিল। হ্যাঁ, এক এক ইনস্টিটিউট একটা কথা বলছে, কেউ বলছিল অ্যান্টিজেন টেস্ট ইজ নট টাইম। তারপর এটার একটা প্রসেস ছিল কি, গ্লোবালি যে কোম্পানিগুলি, তার মধ্যে ২টা কোম্পানি সম্বন্ধ এফডিএ, আমার মানে মোস্তাক ভাই কনফার্ম করতে পারবে, এফডিএ অ্যাপ্রুভাল নিয়ে একটা কথা ছিল। ২টা কোম্পানি প্রথমে অ্যাপ্রুভাল পেলো। তাই এটা একটা গ্লোবাল শর্টেজ ছিল। তা ওগুলো বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা খুব অপটিমিস্টিক, খুব হেল্পফুল হবে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে আমি কিন্তু আরেকটা জিনিসে এই যে আমার ছোট ভাই আরেকজন ও বললো যে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্টটা নিয়ে আসা উচিত। কারণ আমরা যে এখন ভ্যাকসিন প্ল্যান ডিপ্লয়মেন্ট ন্যাশনাল প্ল্যান করতেছি, আমরা ক্যালকুলেশন করতেছি যে আমরা কতজনকে দিতে হবে ফার্স্ট ফেজে, সেকেন্ড ফেজে। আমরা এখানে কিন্তু অ্যান্টিবডি টেস্ট কাজ দেবে, কারণ আমরা তাহলে বুঝবো কত আমাদের পপুলেশনের মধ্যে ইমিউনিটি গ্রো করছে কত পার্সেন্ট। তা আমাদের অ্যান্টিবডি টেস্টটা প্রায়োর টু দ্য প্ল্যান অর ডুরিং দ্য প্ল্যান, আমরা এখন ন্যাশনাল ডিপ্লয়মেন্ট ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান হচ্ছে, যেটা অনেকটা ইপিআর মাইক্রো প্ল্যানিং, কিন্তু এটা আরো বড়। কারণ এখানে লজিস্টিক একটা হিউজ চ্যালেঞ্জ, এখানে স্টোরেজ প্রিজার্ভেশন একটা চ্যালেঞ্জ। আমরা হয়তো আলাপ করবো যে আমাদের ভ্যাকসিন যদি চলে আসে, সেই ভ্যাকসিনগুলি যেগুলো +2 থেকে +8, এগুলার এক ধরনের স্টোরেজ প্রিজার্ভেশন, আর জি, -70 আমি ভ্যাকসিন নিয়ে আমাদের কিন্তু আমি ভ্যাকসিন নিয়ে আপনার কাছে আবারও জানতে চাইবো, আমি সেটি নিয়ে একটু আলোচনা আসতে চাই। তবে তার আগে আমি একটু জানতে চাচ্ছি, ডাক্তার মোস্তাক হোসেন তিনি সম্ভবত কিছু একটা যুক্ত করতে চেয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ, মুস্তাক ভাই করুন। ডাক্তার মোস্তাক হোসেন, আপনি একটু আনমিউট করে কথা বললে আমরা শুনতে পাবো। আমি যখন ডাক্তার সাহেব বলছিলেন, দেখুন নন কোভিড রোগীর স্ক্রিনিং এর জন্য কিন্তু অ্যান্টিজেন টেস্ট কাজে দেবে না। কারণ নন কোভিড রোগী তো লক্ষণ নিয়ে আসবে না। লক্ষণ যাদের নেই তাদেরকে এই টেস্ট করে তারা যদি করোনা পজিটিভ থাকেও সেটা কিন্তু অ্যান্টিজেনে ধরা পড়বে না। সেটা কিন্তু আর্টিফিশিয়ালি করতে হবে, এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার প্রথম থেকেই। এবং অ্যান্টিবডি টেস্ট করে আপনি রোগীর এটা এই বিষয়ে কিন্তু সতর্ক হওয়া দরকার। ব্যক্তিগত ইমিউনিটি স্ট্যাটাস দিয়ে মাপার জন্য অ্যান্টিবডি টেস্ট কিন্তু কার্যকরী না। একটা সামষ্টিকভাবে একটা এই গ্রুপ অফ পিপল, তাদের মধ্যে সেরো সার্ভেলেন্স করে এটার ইমিউনিটি স্ট্যাটাস বা তারা পাস্ট ইনফেকশন সেটা বোঝা যাবে। ব্যক্তিগতভাবে কিন্তু এটা কনফিউজিং রেজাল্ট দেবে। কাজেই এইটা পরিষ্কার করবার জন্য জি, আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেটি হচ্ছে যে আপনারা বা আরো বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আরো অনেক আগে থেকেই, বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর বা তারও আগে থেকেই বলছিলেন অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট দুটো টেস্ট চালু করার কথা। আমাদের এখানে যারা বিশেষজ্ঞ পরামর্শ কমিটি রয়েছে তারাও চালুর কথা বলছিলেন। তারপরও যে দেরি হচ্ছে বা যেটি বলা হচ্ছে কোনটি কার্যকর সেটি যাচাই করতে সময় বেশি লেগে গেছে, এটি কতটা যৌক্তিক? শুধু এই যাচাই করতে আসলে এতদিন লাগার কথা? বিশ্বের অন্যান্য দেশে তো অনেক আগে চালু হয়েছে। দেখুন, আমরা এখন মানদণ্ড তৈরি করি, প্রায় একই সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই মানদণ্ড তৈরি করে। যখন মিলে গেল তখন কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক তারা এই বিষয়ে নিশ্চিন্ত হলেন যে এই মানদণ্ডে আমরা করতে পারবো। তারপরে একটা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল দুটো কোম্পানি তারা এটা বিষয়ে মানসম্পন্ন পরীক্ষা করে। আমরা যখন স্যাম্পল এনে পরীক্ষা করতে লাগলাম, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়ার যার মাধ্যমে স্যাম্পলটা আনা, লেখা ছিল তাদের লেভেলের গায়ে যে এটিতে কোনো গুণগত মান নষ্ট হবে না, পজিটিভ আসছে না। তখন হাসপাতালের বেড সাইডে যে হাসপাতালে আর্টিফিশিয়াল পরীক্ষার ব্যবস্থা আছে সরাসরি সেখানে কিন্তু পরীক্ষা করা হলো।
এবং আপনারা জানেন যে এই অগস্টের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ রোগীর সংখ্যা অনেক কম ছিল। কাজে এখান থেকে আরেকজন রোগী সেভাবে শুরু করেছিলাম, শুধু ফেল করেছে। তখন একটি হাসপাতালেই আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্ট এইটা মিলিয়ে রোগীর সংখ্যা একটা যদি স্ট্যান্ডার্ড সংখ্যা, যদি স্ট্যাটিস্টিক্যালি সাংকেতিক ভাবে যুক্তিপূর্ণ সংখ্যায় রোগীর টেস্ট করা না হয় তাহলে কিন্তু এটা উতরাবে না। এটা প্রথমে একটু সময় লেগেছে। তারপরে আমদানি করে সাপ্লাই দেওয়া, এর আগে করোনা মোকাবেলা করবার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল খুব দ্রুত আমদানি করে দ্রুত সাপ্লাই দেওয়া হবে। তার ফাঁকে আপনার যেভাবে চরম দুর্নীতি হয়েছে, যেটা আমাদের মাথা কাটা গিয়েছে দেশে এবং বিদেশে, সেই কারণে এমন একটা দীর্ঘস্থায়ী পূর্বতন প্রক্রিয়া একেবারে যাচাই বাছাই করতে করতে, যেটা ভাই বললেন যে ফাইল ওঠানামা হয়েছে, দুর্নীতি রোধ করবার জন্য আমাদের দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া আছে। যারা অবশ্য এই বিষয়ে চিন্তার বেশি, তারা তো উল্টোটা বলে যে কিভাবে ফাঁক খবর রেখে বন্ধ করে উল্টোটা করা যায়। যাই হোক, সেই যে চুন খেয়ে মুখ পোড়া, দই থেকে ডর করা, যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া দিয়ে এমন ভাবে আমরা ক্রয় করব, আমদানি করবো যেন দুর্নীতির কোনো সুযোগ না থাকে, এটা করতে গিয়ে দ্বিতীয় দফা দেরি হলো। সব ভালো হতো আমরা এইটা কমিয়ে আনতে পারতাম। যেমন এখন টিকা কেনার বিষয়ে যদি আমরা ওই নিয়মে রাখতাম, টিকা আবিষ্কার হওয়ার 6 মাস পরে আমাদের হয়তো কিনতে হতো। এখন তারা ওইটা আইনটা আবার চালু করেছে যে মহামারীর সময় টিকা কিনতে গেলে আমাদের সংযুক্ত পথে যেতে হবে। অবশ্যই দুর্নীতি রোধ করতে করাটা কিন্তু আমাদের যারা নীতি নির্ধারণে আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের প্রচন্ড ইচ্ছা শক্তি কিন্তু এটা যথেষ্ট। এখানে আইন কানুনের বড়াল দিয়ে দুর্নীতিবাজদের ঢোকা খুব কঠিন। কাজেই হ্যাঁ, অবশ্যই আমরা যদি আরো আগে অ্যান্টিজেন টেস্ট যদি আমরা সেপ্টেম্বর মাসেই করতে পারতাম। এইসব নানা প্রক্রিয়াতে দেরি হয়েছে। যাই হোক, দেরি হলেও এটা আপেক্ষিক বিষয়। আমরা এখন থেকে এটা লেগে যেতে পারি, কারণ এই সময় করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। আমরা দ্রুত রোগীদের শনাক্ত করে আইসোলেট করে সংক্রমণটা কমাতে চাই। এজন্য এটি কাজে লাগবে। আমরা আশা করি এই বিষয়ে সময় ক্ষেপণ হবে না। জি, কিন্তু আমরা যেটি আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা লকডাউন থেকে শুরু করে প্রতিটি ব্যবস্থাপনার ক্ষেত্রেই আমরা আসলে কিছুটা দেরি করে ফেলছি, যে কারণেই কি আসলে আমাদের এইখানে আসলে হয়তো মৃত্যুর হার কম, কিন্তু ওই অর্থে আসলে করোনা কি ম্যানেজমেন্ট বলতে যেটি বোঝায় সেটি করা গেছে কিনা আমরা একটু জানতে চাইবো ডক্টর তারেক হোসেনের কাছ থেকে। এফডিএ অনুমোদনের পরপরই আমাদের এইখানে আমরা রেমডেসিভির ব্যবহারের জন্য মেনে নিয়েছি রেমডেসিভির ব্যবহার, কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা কেবল WHO-র মতামতের দিকেই প্রাধান্য দিচ্ছিলাম, বা যেটি আসলে বলছিলেন ডক্টর মুস্তাক হোসেন, আমরা সব দিন শেষে দেখা যাচ্ছে লকডাউন থেকে শুরু করে সবগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কোনো না কোনো কারণে দেরি হয়ে যাচ্ছে। ডক্টর তারেক হোসেন, জি এক্স্যাক্টলি, আপনি ঠিক বলেছেন। আমরা এটা উচিত না, কিন্তু আমাদেরকে লেসন লার্ন করতে হবে। আমরা পাস থেকে শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা এখন যদি অন স্পট আমাদের এই রানিং প্রজেক্টে এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং ভবিষ্যৎ প্যান্ডামিকের সময় অ্যাপ্লাই করতে হবে। আমাদের যে শুরুতে যে কি হয়েছে এই মন্ত্রণালয়ে, এই ডিজিএস এর এই বিল্ডিং এর ভিতর, তা বর্ণনা করা যাবে না। আমি মাঝে মাঝে লজ্জা পাই, আমি বাইরের লোককে বলতে পারবো না এই বিল্ডিং এর ভিতর কি হয়েছে, এই বিল্ডিং এর ভিতরে দুর্নীতি হয়েছে, এই বিল্ডিং এর ভিতরে মানে মানুষের মানে মরদ পেশার মধ্যে থেকে কিছু লোক যা করছে তাদের ফাঁসি হয়ে যাওয়া উচিত, জানেন। হ্যাঁ, পার্টির নাম করে তারা যা করছে এখানে আমাদের আমি সরি, আমার মেজাজ গরম হয়ে যায়। তারপর প্রিপারনেস যখন আসছে, টেকনিক্যাল এক্সপার্টিস, আমাদের কোনো প্রিপারনেস শুরুতে ছিল না। আমাদের যদিও বলা হয়েছে, অনেক কর্তা ব্যক্তি বলেছেন প্রিপারনেস নিয়ে রাখা হয়েছে, কোনো প্রিপারনেস ছিল না। না ছিল হসপিটালে, না ছিল লজিস্টিক্যালি, না ছিল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন PPE, 3M। কিন্তু আলটিমেট কি হচ্ছে জানেন, যারা পলিসি প্ল্যানার্স, পলিসি প্ল্যান করে, যারা এইসব বড় বড় পোস্টে বসেছিলেন, তাদের জন্য আমার ডাক্তাররা, আমার জুনিয়র ডাক্তাররা অনেক সাফার করছে। আমাদের ডাক্তারকে নির্বিচারে, এটা একটা হত্যা। হ্যাঁ, মানে আমি তো আইনে ঠিক জানি না, ভলেন্টারি একটা আছে, মার্ডার হয়ে গেছে। আমরা এই যে সাফার করছি কি তাদের ভুলের জন্য আমরা সাফার করছি, এটা আমি বুঝি। এই ধরনের ভাইরাস পৃথিবীতে কখনো আসে নাই। এই ধরনের ভাইরাসকে ট্যাকেল করতে হলে একটা বিশাল মেগা প্রিপারেশন লাগে, কিন্তু আমাদের সুযোগ ছিল, আমরা সেটা করতে পারিনি। যতটুকু করেছি সেটা এনাফ ছিল না, কিন্তু পাস্ট ইজ পাস্ট। জি, পাস্ট থেকে
জি, আপনার কাছ থেকে আবারও শুনবো, অর্থাৎ আসলে সেই অর্থে ব্যবস্থা ছিল না। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, তার কাছ থেকে জেনে আসতে চাই। আপনি বলছিলেন যে রোগী আসছে আগের তুলনায় কিছুটা বেশি, সেই অর্থে দ্বিতীয় ওয়েভ বলা ঠিক হবে কিনা। রোগীর ধরনটা কেমন আপনারা পাচ্ছেন, যে তাদের সিমটম কেমন থাকছে, সেটি কোন পর্যায়ে রোগীরা আসছেন? আনমিউট করে উত্তরটা দিন। জি। ধন্যবাদ। আমরা গত 2-3 সপ্তাহ যাবৎ যে রোগীগুলি পাচ্ছি, তাতে দেখতে পাচ্ছি যে ফ্লু লাইক সিম্পটম, করোনা আছে, পাশাপাশি সিজনাল ফ্লু আছে, সেটাও বিশ্বাস করছি। আর আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষিতে আমাদের একটা স্থলবন্দর রয়েছে, এটা আমাদের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ। এটাকে নিয়ে আমাদের আলাদা করে একটু ব্যতিব্যস্ত থাকতে হয়। আমাদের রেপিড অ্যান্টিজেন টেস্ট আমাদের এই স্থলবন্দরে, আমাদের স্থলবন্দর ব্যবস্থাপনা একটু মানে নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করছি। কারণ প্রতিদিন অনেক প্যাসেঞ্জার আসতেছে, তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখাও যেমন অনেক সাপেক্ষ, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ক্ষেত্রেও আমাদের ইথিক্যাল প্রবলেম রয়েছে। আমরা তাদেরকে যারা ইন্ডিয়া থেকে টেস্ট করে আসে, তাদেরকে আমরা যথারীতি পাঠাতে পারি সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি টেস্ট করে আসে, আর অন্যথায় অন্যদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হচ্ছে। তো সেক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এটা বোধহয় আমাদের জন্য একটু হেল্পফুল হবে। আমাদের বিশেষ করে এতদিন আপনারা কিভাবে করতেন? এতদিন তো যেহেতু আরটিপিসিআর সুবিধাটি আপনাদের ওইখানে নেই, কিভাবে করতেন সেটি? আমরা যারা টেস্ট করে আসতো তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতাম, যারা টেস্ট না করে আসতো তাদেরকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। জি, বুঝতে পারছি। আমরা একটু যেতে চাই ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, তার কাছ থেকে জেনে আসতে চাই, আপনাদের এইখানটি তো আপনার ব্যবস্থাপনাও একটি ইউনিট চলছে, কোভিড ইউনিট। এখনকার যে অবস্থা, তাতে সেকেন্ড ওয়েভ বলার সুযোগ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে, একটু যদি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। রোগীর ধরন কেমন, প্রথম ধাপের তুলনায় এখনকার রোগীদের অবস্থা কেমন? জি, ধন্যবাদ। আমি একটু আমার প্রথম পর্বের একটা জিনিস ক্লিয়ার করা দরকার। আসলে নন কোভিড সার্ভিসে অ্যান্টিজেন বলতে আমি সিম্পটোমেটিকই বুঝিয়েছি। জি। অ্যাসিম্পটোমেটিক তো আসলে নয়। যারা কোভিড লাইক সিম্পটম বাট নন কোভিডে আক্রান্ত, তাদের আসলে ফ্রন্ট লাইনাররা অনেক সময় হেজিটেন্ট থাকেন তাদের কাছেই যেতে। তো এটাতে আসলে অ্যান্টিজেন টেস্টটা হেল্প করে, যেটা জার্মানিতে এবং ভারতে তারা অহরহ ব্যবহার করে। আমাদের হাসপাতালের চিত্র একই রকম। আমরা অনেক বেশি এখন কেস দ্বারা মানে ফুল বলতে পারেন। আমাদের বিএসএমএমইউ কোভিড ইউনিট এখন কোনো সিটই নেই। গত ২ সপ্তাহ আমরা কন্টিনিউয়াস ফুল ফ্লেজেড এ এটা যাচ্ছে এবং অনেক রোগীকে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে। এবং নিঃসন্দেহে এটা কেসের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সেকেন্ড ওয়েভ আসলে আপনার এটা যদি এপিডেমিওলজিক্যাল অর্থে বলতে হয়, তাহলে তো আমরা ওইভাবে আপনার যেহেতু আমাদের সাপ্রেশন স্টেজ, মিটিগেশন স্টেজ বলে যে স্টেজগুলো রয়েছে, ওগুলোতে আমরা যেতেই পারিনি। মানে 10% এর নিচে যেহেতু শনাক্তের হার নামেইনি। সো আবার আরেকটা ওয়েভ ওইভাবে এপিডেমিওলজিক্যালি বা বিজ্ঞানসম্মতভাবে হয়তো বলা যাবে না। কিন্তু শাব্দিক অর্থে, আর্থিক অর্থে যে একটা ওয়েভ, একটা পর্যায়ে তো কেস ফ্ল্যাট হয়ে গিয়েছিল সেপ্টেম্বর, অক্টোবর। তারপরে যে একটা আবার ঢেউয়ের মতো কেসের সংখ্যা বেড়ে গিয়েছে, শাব্দিক অর্থে হয়তো আপনি বলতে পারেন যে একটা ঢেউ আসছে। তবে এপিডেমিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলতে গেলে ওই ওয়েভ বলার হয়তো আমরা সেই পর্যায়ে হয়তো যেতে পারিনি, যেটা ইউরোপে হয়তো স্পষ্ট বলা যেত। ওরা মিটিগেট করে ফেলেছিল। পার ডে মাত্র সারা ইংল্যান্ডে একটা পর্যায়ে পার ডে মাত্র ৫০০-৬০০ কেসে চলে আসছিল। সেখান থেকে ওরা বলতে পারে যে ওদের ওয়েভ হয়েছে। সেটি কি আমাদের ডাটার অভাব রয়েছে সেজন্য বলা যাচ্ছে না, নাকি আসলে রোগীর? আমরা তো টেস্টই করতে পারিনি, তাই না? আপনার আমাদের পাশের দেশে হায়দ্রাবাদ, আমার বন্ধুরা কাজ করছে কোভিড ইউনিটে হায়দ্রাবাদে, তারা তো পার ডে ৩৫,০০০ টেস্ট করে এখন। ৩৫,০০০। এবং তারা সবকিছুই করে। তারা শুধু পিসিআর না, তারা পিসিআর করে, অ্যান্টিজেন টেস্ট করে, অ্যান্টিবডি টেস্ট করে, লুপ অ্যামপ্লিফাইড টেস্ট করে, জিন এক্সপার্ট করে, যত হাতে অস্ত্র রয়েছে সব তারা ব্যবহার করে। জি। সরকারি হাসপাতালে, প্রাইভেট ক্ষেত্রে। সেখানে আপনি জি। সারা দেশ, হায়দ্রাবাদের ৫ গুণ বড় একটা বাংলাদেশ, সেখানে আমরা করি ১০-১২,০০০ টেস্ট। জি, তো সেই আমি কারণে আমরা আসলে এই বার্ডেনটা বুঝতে পারিনি। বুঝতে পারছি না। আমি আরেকটু বিষয় জানতে চাইবো, ভ্যাকসিন প্রসঙ্গে কার ভ্যাকসিন দরকার সেটি নিয়ে একটু আলোচনা করবো। আপনার কাছেও জানতে চাইবো ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। তবে তার আগে আমরা একটু মাঠের কাছ থেকে জেনে আসছি যে ডাক্তার মোহাম্মদ একরামুল্লাহ, আপনার কাছ থেকে একটু জানতে চাইছি, মানুষ স্বাস্থ্যবিধি সম্পর্কে কতটা সচেতন, পাশাপাশি যে ভ্যাকসিনের সুখবর দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগ থেকে এরই মধ্যে, সেটি নিয়েই বা মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখা যাচ্ছে? আমরা যেটি দেখছি ঢাকার বাইরে ওই অর্থে তেমন একটা সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে না।
আপনার ওই এলাকার চিত্র কেমন? একটু সংক্ষেপে আনমিউট করে বলুন। মানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা জেলা পর্যায়ে জেলা করোনা কমিটির মিটিং করে সর্বস্তরের জনগণ, প্রশাসন, পুলিশ, সুশীল সমাজ, অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার মধ্যেই কিভাবে আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা যায়, আইন প্রয়োগ, জরিমানা, জেল এবং সচেতনতা সব ধরনের কার্যক্রম আমরা করে যাচ্ছি। তারপরেও সন্তোষজনক পর্যায়ে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শৈথিল্যতা দেখা যাচ্ছে। বুঝতে পারছি। আমরা যেটি জানতে চাইছিলাম বিরতির আগে, ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। যেটি বলা হচ্ছে যাদের শরীরে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অ্যান্টিবডি গ্রো করছে, অনেকের ক্ষেত্রেই, হয়তো কারো কারো ক্ষেত্রে আবার অন্য চিত্র থাকতে পারে কিনা সেটি হয়তো আপনি ভালো বলতে পারবেন বা আপনারা। কাদের আসলে টিকার প্রয়োজন আছে? যার শরীরে এরই মধ্যে অ্যান্টিবডি রয়েছে তার কি টিকার দরকার আছে? মানে ভ্যাকসিনের কথা বলছি। জি, আমাদের দেখতে হবে যে আসলে কোভিডের যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটা কতদিন থাকে। তো এখনো পর্যন্ত যে পাবলিশড পেপার গুলা রয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে দুটি কাজ করছি। একটা কনভালেসেন্ট প্লাজমার জন্য আমরা অ্যান্টিবডি দেখছি, এবং আমি সম্প্রতি অক্সফোর্ডের সাথেও একটা অ্যান্টিবডি রেসপন্সের কাজ শেষ করলাম। তো এই যে সেরো কনভার্সন আমরা বলি, মানে যে একটা পজিটিভ অ্যান্টিবডি রেসপন্স রয়েছে সেখান থেকে তারা নেগেটিভ হয়ে যাচ্ছে বা লো হয়ে যাচ্ছে, এটা আসলে খুব বেশি নয়, একদম ৮ থেকে ১২ সপ্তাহের ভেতরেই বেশিরভাগের ক্ষেত্রে সেরো কনভার্সন হয়ে যাচ্ছে। এবং অ্যান্টিবডি রেসপন্সটাও কিন্তু খুব ভ্যারি করছে। যারা খুব মৃদু সংক্রমিত ছিলেন তাদের অ্যান্টিবডি খুব কম পাওয়া যাচ্ছে, আবার যারা একটু সিভিয়ার আক্রান্ত ছিলেন তাদের অ্যান্টিবডিটা একটু ভালো মাত্রায় পাওয়া যাচ্ছে, বয়স ভেদে পার্থক্য পাওয়া যাচ্ছে। সুতরাং এটা আসলে খুব যে অ্যান্টিবডি মেপে মেপে ভ্যাকসিন দেওয়া, এটার সাথে এটা রিলেট করা, যদি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা থাকে তাহলে ভালো। তবে মোটা দাগে ধরে নিতে হবে যারা কোভিড আক্রান্ত হয়ে গিয়েছেন তাদের যদি আমরা দেখি যে অন্তত ৮ সপ্তাহ থেকে ১২ সপ্তাহের আগে তাদের সেরো কনভার্সন হয় না, তাহলে তাদেরকে তো আপনি অবশ্যই স্পেয়ার করতে পারেন। তবে এই ব্যাপারে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স রয়েছে, এবং সেটা বয়স ভিত্তিক গাইডেন্স। জি, যারা বয়স ভিত্তিক গাইডেন্স, এটা বয়স মেনেই তারা পাবেন। যারা এল্ডারলি তারাই আগে ভ্যাকসিন পাবেন, যারা হেলথ কেয়ার ওয়ার্কার তারাই আগে ভ্যাকসিন পাবেন। জি, এটা জি। সুনির্দিষ্টভাবে বলে দেওয়ার আছে। জি, জি, আমি একটু জানতে চাচ্ছি ডাক্তার তারেক হোসেন তার কাছ থেকেও, এই ক্ষেত্রে আসলে যেহেতু ভ্যাকসিনের চাইলেই 18 কোটি মানুষের জন্য একসাথে ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গাইডলাইনের কথা বলছিলেন ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী। এরপরেও আরও আপনার কোনো নির্দেশনা রয়েছে কিনা, পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই পরামর্শ রয়েছে। আমরা আমার প্রথমে আমি যেটা বলতে চাই, ভ্যাকসিন নিয়ে এত ডিসকাশন টক হয়েছে না, একটা দেশে এক্সপেকটেশন ক্রিয়েট হয়ে গেছে। ভ্যাকসিন আমার মতে জুন জুলাই আগে বাংলাদেশে, জুন জুলাইও মনে সম্ভব না, মোর প্র্যাকটিক্যালি এন্ড অফ ডিসেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন আসতে পারে। হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করবেন না, এটাই এখন সিচুয়েশন। আপনি দেখেন ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে সম্ভব না, এটা যতই বলুক। -70 আমাদের কোল্ড চেইন, আমাদের ফ্রেমওয়ার্ক, আমাদের কোল্ড চেইন সিস্টেম ওই লেভেলে আপগ্রেড করতে 24 মান্থস লাগবে। সুতরাং ফাইজার বায়োনটেক এটা কিন্তু আমরা ভারতের সেরাম ইনস্টিটিউটের সহায়তায় অক্সফোর্ডের ভ্যাকসিনটি তো পেতে পারি। আচ্ছা, আমি ওটা আসতেছি। আমরা 30 ডোজ আমরা কিনবো, তাই না? জি, 30 মিলিয়ন মানে 15 মিলিয়ন পিপল এখানে নিতে পারবে। ভ্যাকসিনেটেড হবে, মানে 1.5 কোটি। তার মধ্যে আবার ভ্যাকসিন ওয়েস্টেজ আছে, তাহলে হবে না, 1.5 কোটি লোক হবে না। আচ্ছা, সিরাম ইনস্টিটিউট ভ্যাকসিনটা কোথা থেকে আসবে? AstraZeneca থেকে। তাহলে এটা নিয়ে আবার অনেক কোশ্চেন উঠাচ্ছে, এটা এফিকাসি 70%। তাই এটা আচ্ছা। আর এখানে মোসাক ভাই, আমি শ্রদ্ধা করি কারণ উনি সায়েন্টিস্ট, মোসাক ভাই বলতে পারবে, কারণ এটা কিন্তু এখন অক্সফোর্ড ভ্যাকসিন এত রিগোরাস প্রসেসের মাধ্যমে যায়। ওই পেনিসিলিন ডিসকভারির পর থেকে এদেরকে ট্রাস্ট করা যায়। হ্যাঁ, এদের ইফিকাসি কি নিয়ে, এই জন্য এরা প্রতিটা স্টেপ দেখতে চায় যে ভ্যাকসিন ইয়াং এর মধ্যে কেমন হচ্ছে, অ্যাডাল্টের মধ্যে কেমন হচ্ছে, প্রেগনেন্ট ওমেনের মধ্যে কেমন হবে। এইটা করে এই ভ্যাকসিনটা 30 মিলিয়ন, তাও আবার একবারে আসবে না। একবার শুনলাম যে প্রতি মাসে যে 5 মিলিয়ন আসলে 6 মান্থে 30 মিলিয়ন আসবে। 30 মিলিয়ন ভ্যাকসিন কি 1 কোটি 30 লাখ, আমি ওয়েস্টেজ বাদ দিলাম। আর আমরা যেটা কোভ্যাক্স থেকে পাবো, কোভ্যাক্সে যেটা আমি জানি, কোভ্যাক্স 20%। ফ্যাসিলিটি
যেটা WHO, হ্যাঁ ওখানে 68 মিলিয়নের জন্য আলোচনা চলতেছে। ওখানে কিন্তু আমরা এখনো জানি না। ওটা মানে সিনোফি GSK এর ভ্যাকসিন হইতে পারে। ওটা কেউ বলতে এখনো বলা যায় না। ওনারা আমাদেরকে বলছে 68 মিলিয়ন দেবে। তাহলে আমরা 34 মিলিয়ন পিপলকে ভ্যাকসিনেট করতে পারবো 3 কোটি 30 লক্ষ, 10 বা 3 কোটি 20 লক্ষ। কিন্তু সেটা কখন? এখন কোভ্যাক্স যে ভ্যাকসিন দেবে তাতে সেই দেশের পপুলেশনের 20% কভার হবে। সেই দেশের ভ্যাকসিন তো এখন মানে বায়োপি হয়ে আছে। এটা প্র্যাকটিক্যাল না। জি, আমি আমার একটা জিনিস পয়েন্ট উল্লেখ করতে চাই। আমাকে একটু টাইম দেন, আমি একটা একটু সংক্ষেপে, আমাদের সময়ের শেষের দিকে। জি জি দ্রুত বলছি, ওনারশিপ আমাদের এই যে ট্রায়ালটা কেন করা হলো না? আমি এটা নিয়ে একটু কি আছে কারণ জানেন, ভ্যাকসিন ট্রায়াল যে রাজি হলে আরো 2টা কোম্পানি শুনলাম ট্রায়াল করতে চায়, করলে আমাদের করতে দেওয়া উচিত। আমরা প্রসেস ফলো করে করবো, করে কি লাভ কি হয়েছে জানেন? সিনোভ্যাক ব্রাজিলকে দিচ্ছে 46, যাদেরকে আমরা ট্রায়াল করতে দেইনি। টার্কিকে দিচ্ছে 50 মিলিয়ন, ইন্দোনেশিয়াকে দিচ্ছে 40 মিলিয়ন। সেখানেও আমরা কিছুটা দেরি করেছি সিদ্ধান্ত নিতে। আমরা একটু সময় স্বল্পতার জন্য আমাদের কাছে যেতে হচ্ছে। ডাক্তার মুস্তাক হোসেন, তার কাছ থেকে একটু জানতে চাইছি। জি, ভ্যাকসিন প্রসঙ্গে আপনার ওপিনিয়ন। জি, আমি একটু বলে দিতে চাচ্ছি যে আমাদের বলেছেন স্থল বন্দরে যে কোনো স্ক্রিনিং এর জন্য কিন্তু এখন অ্যান্টিজেন টেস্ট পরীক্ষা করাটা মানে আমাদের কার্যকরী কাজ হবে না। আমরা সেগুলো আরটিপিসিআর পদ্ধতিতে করব। একমাত্র খুবই লক্ষণ সুস্পষ্ট লক্ষণযুক্ত যারা, তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করে আমরা নিশ্চিত হতে পারবো। ভ্যাকসিনের বিষয়ে ডক্টর তারেক কিন্তু বাস্তব কথা তুলে ধরেছেন। আমি তার সেই কথাগুলো আমি শুনলাম যে আমরা ভ্যাকসিন যে পরিকল্পনা কিন্তু আমরা করছি, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডিটেইল পরিকল্পনা করা হচ্ছে। যে পরিকল্পনাটা কিন্তু যদিও চূড়ান্ত না, যে প্রথম পর্যায়ে শতকরা 3 ভাগ যদি ভ্যাকসিন আসে তাহলে আমরা কাদেরকে দেব। তো এখানে যেই ভ্যাকসিনটা আসবে, সমস্ত ভ্যাকসিন কিন্তু আপনার এই যে গর্ভবতী নারী কিংবা যারা 60 বছরের অধিক বয়স্ক, এখানে ট্রায়াল দেওয়া হয়নি। ট্রায়াল কিন্তু এখানে ভাগ আছে। যারা বয়স্ক জনসংখ্যার ভিতরে বা গর্ভবতী নারী বা শিশুদের মধ্যে কেউই ট্রায়াল দেয়নি, কাজেই সেগুলো কিন্তু প্রথম পর্যায়ে আমরা করছি না। যদিও আমরা 60 বছরের বেশি বয়স্কদেরকে আমরা প্রথম পর্বেই দেওয়ার চিন্তা করছি। স্বাস্থ্যকর্মী, তারপরে ফ্রন্টলাইনার্স, প্রশাসনিক কর্মকর্তা, বেসরকারি চিকিৎসক, বেসরকারি নার্স, সবাই দেওয়া হবে এবং 60 বছরের বেশি। সেটা অক্সফোর্ডের ভ্যাকসিন আমার মনে হয় যে তারা 60 বছরের বেশি যে যারা বয়স্ক লোক ওদের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালটা করেনি। এখানে মডার্না বা যেগুলো শীতল অতিরিক্ত শীতল তাপমাত্রা, আমার ধারণা এই যে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে যে ফাইজার এবং মডার্না তারা যেটা বের করেছে, পশ্চিমা জগতে কিন্তু এর বিরুদ্ধে একটা বিশাল প্রচার বা অপপ্রচার আছে যে আমরা জেনেটিক মডিফাইড খাবার যখন খেলে আমাদের ক্ষতি হবে, আমরা অর্গানিক ফুড খাবো, তো জেনেটিক মডিফাইডটিকে আমরা কেন নিব? এবং আমার ধারণা, এটা একটা কাল্পনিক কথা হতে পারে, যে বাংলাদেশকে বিনা পয়সায় এই জেনেটিক মডিফাইড mRNA ভ্যাকসিনটা তারা অফার করতে পারে, এই ফাইজার এবং মডার্না। এক্ষেত্রে হ্যাঁ, শীতল তাপমাত্রা আমরা শতকরা 3 ভাগও যদি আমরা পাই, সেটি কিন্তু আমাদের দেশে একটু চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে হয়তো যারা টিকা সাপ্লাই দিবে, সেই দেশটা ভাসমান জাহাজে, জাহাজ যদি তারা আমাদের এখানে উপকূলে আসে, সেখান থেকে হেলিকপ্টারে করে বা খুব দ্রুত বা করে, এটা একটা যারা বাণিজ্যিক ভাবে এটা চালাবার চেষ্টা করে তারা করতে পারে। যে আমরা হয়তো বিশাল বিশাল কন্টেইনার যারা -70, এটা একমাত্র ভাসমান জাহাজ ছাড়া আমরা এখানে কিনে এনে ইনস্টল করতে গেলে, ঠিকই বলতে ডাক্তার, প্রায় 2 বছর লাগবে আমাদের। সেটা তো আসলে বাস্তবসম্মত কিনা আসলে। জি, সেটা যদি তারা বিনা পয়সা দিতে চায়, তাদেরকে আমাদের এই কোল্ড চেইন মেনটেন করার বিষয়টা আমাদেরকে দিতে হবে। সিঙ্গাপুর থেকে তারা নিয়ে আসতে পারে। যাই হোক, তবে আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে যখন কোভ্যাক্সের মাধ্যমে যখনই টিকা আবিষ্কার হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিতেও কিন্তু হয়তো সময় নেবে। চট করে যেভাবে ব্রিটেন অনুমোদন দিয়েছে বা চীন তাদের সিনোভ্যাককে অনুমোদন দিয়েছে, বা এটা হয়তো মানে নিতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেওয়াটাই বোধহয় যুক্তিসঙ্গত, সেটি বলতে চাইছেন। আমাদের সময় স্বল্পতার জন্য শেষ করতে হচ্ছে। আপনাদের 4 জনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের 24 ঘন্টায়। দর্শক, এই ছিল আজকের মতো 24 ঘন্টার আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।